বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সুস্বাগতম। আজকের ক্লাস পরিচালনায় রয়েছি আমি ফেরদৌসী বেগম, শিক্ষক হিসাব বিজ্ঞান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে রয়েছো ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং আমাদের এই শিক্ষা কার্যক্রমের সাথে যোগাযোগ রাখছো, নিয়মিত পড়াশোনা করছো। আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় সুস্থ রয়েছি এবং তোমাদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। ক্লাস শুরুর পূর্বেই অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সুদক্ষ অধ্যক্ষ জনাব আলাউদ্দিন মিয়া স্যার সহ অনলাইন কলাকৌশলী সকল স্যারদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠ কার্যক্রমটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে অর্থ প্রদান করছে। নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো আজকে আমরা কোন ক্লাস করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমরা লেনদেন নিয়ে ক্লাস করব। এর আগে তোমাদেরকে এই অধ্যায় নিয়ে আরো একটি ক্লাস করানো হয়েছে, এটি তোমাদের দ্বিতীয় ক্লাস। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে দ্বিতীয় অধ্যায়, লেনদেন। এই পাঠ থেকে শিক্ষার্থীরা যা যা শিখবে: মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে পারবে, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে পারবে, বিবরণী ছকের মাধ্যমে প্রমাণ করতে পারবে যে এ সমান সমান এল প্লাস ই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি গাণিতিক একটি সমস্যা সমাধান করতে যাচ্ছি, কারণ বিগত ক্লাসে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা প্রথমে প্রশ্নটি একটু আলোচনা করছি। মিস্টার আকরাম একজন ব্যবসায়ী। 2018 সালের মার্চ মাসে তার প্রতিষ্ঠানের লেনদেন সমূহ নিম্নরূপ: মার্চ 1, মালিক নগদ 70,000 টাকা এবং ব্যাংক জমা 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। মার্চ 5, ধারে ক্রয় 10,000 টাকা। মার্চ 10, ক্রয় ফেরত 1,000 টাকা। মার্চ 12, ধারে বিক্রয় 15,000 টাকা। মার্চ 15, ঋণ নেওয়া হলো 30,000 টাকা। মার্চ 20, চেকে বাড়ি ভাড়া পরিশোধ 4,000 টাকা। মার্চ 28, বিনিয়োগের সুদ প্রাপ্তি 2,000 টাকা। মার্চ 30, ধারে যন্ত্রপাতি ক্রয়। এতক্ষণ পর্যন্ত আমরা উদ্দীপকটি পড়ে নিলাম। চলো আমরা এখন দেখি প্রশ্নে কি চেয়েছে। ক, মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। খ, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। গ, প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ই বিবরণী ছকের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ক নং প্রশ্নের আলোচনায় যাচ্ছি। ক নং প্রশ্নে আমরা মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি মার্চ 12, ধারে বিক্রয় 15,000 টাকা, এটি একটি আয়। এছাড়া মার্চ 28, বিনিয়োগের সুদ প্রাপ্তি 2,000 টাকা, এটিও একটি আয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ক নং এর সমাধানটি করছি। মোট আয়ের পরিমাণ নির্ণয় করা হলো। ছকটি একটু আমরা দেখে নিচ্ছি। ছক হচ্ছে 4টি ঘর করতে হবে: তারিখ, বিবরণ, টাকা, টাকা। তারিখে প্রথমে সন অর্থাৎ 2018 সন। মার্চ 18, ধারে বিক্রয় 15,000 টাকা।
মার্চ 28 বিনিয়োগের সুদ প্রাপ্তি 2000 টাকা। এবার আমরা 15,000 এবং 2000 টাকা যোগ করে দিব। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি মোট আয়ের পরিমাণ 17,000 টাকা। এখন কি করব শিক্ষার্থীরা? এখন আমরা 17,000 টাকার নিচে দুইটি দাগ টেনে হিসাব বন্ধ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে হয়। চলো তাহলে আমরা এখন খ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। খ নং প্রশ্নে কি চেয়েছিল? খ নং প্রশ্নে চেয়েছিল মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো আগের ক্লাসে শিখেছই মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হয় কিভাবে। মূলধনের সাথে আয় যোগ হয়, ব্যয় বিয়োগ হয় এবং উত্তোলন বিয়োগ করতে হয়। এই নিয়েই আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমাদের প্রদত্ত প্রশ্নের খ নং সমাধান অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে নিচ্ছি। 2018 মার্চ 1। তোমরা প্রশ্নে নিশ্চয়ই মনে আছে যে আমরা নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে প্রতিষ্ঠানটি শুরু করেছিলাম, যেটাকে আমরা মূলধন বলে থাকি। তো আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 70,000 যোগ 60,000 অর্থাৎ 1,30,000 টাকা। পরবর্তী লেনদেনটি ছিল মার্চ 5। ধারে ক্রয়। ক্রয় এক ধরনের খরচ বা ব্যয়। মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় মূলধন থেকে ব্যয় কি করতে হয়? বাদ দিতে হয়। আমরা তাই ব্র্যাকেট চিহ্নের মাধ্যমে বিয়োগটি প্রকাশ করেছি। মার্চ 10 যোগ ক্রয় ফেরত। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা যখন ধারে ক্রয় করেছিলাম তখন খরচ হয়েছিল অর্থাৎ বিয়োগ করেছি। যেহেতু খরচের সময় বিয়োগ হয়েছে সেহেতু যখন ক্রয় ফেরত আসে তখন খরচ হ্রাস পায়, তাই উল্টে যাবে, অর্থাৎ তখন বিয়োগ হয়েছিল এখন কি হচ্ছে? যোগ হচ্ছে। পরবর্তী লেনদেনটি হচ্ছে মার্চ 12। ধারে বিক্রয়। আয়। তোমরা তো জানোই আয় কি করতে হবে? যোগ করতে হবে। তার পরবর্তী লেনদেনটি হচ্ছে মার্চ 20। চেকে বাড়ি ভাড়া পরিশোধ, অর্থাৎ এটি কি খরচ। খরচ সবসময় মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় বিয়োগ করতে হয় বা বাদ দিতে হয়। তো আমরা 4,000 টাকা বিয়োগ করেছি। মার্চ 28 বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটি এক ধরনের আয়, তাই এটিকে যোগ করা হয়েছে 2,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মালিকানা সত্ত্বের পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, তোমরা ইচ্ছা করলে প্রতিটি ধাপে ধাপে যোগ বিয়োগ করতে পারো, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে সবগুলোকে একসাথে লিখেছি এবং সব শেষে যোগের গুলো থেকে বিয়োগের গুলো বিয়োগ করেছি। বিয়োগ করে আমাদের ফলাফল হয়েছে 1,34,000 টাকা। অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়াচ্ছে 1,34,000 টাকা। এবার কি করব? আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে, খ নঙ্গের সমাধান প্রায় শেষের দিকে। আমরা এখন দুটি দাগ টেনে সমাপ্তিকরণ চিহ্নের মাধ্যমে খ নং সমস্যার সমাধান করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা যাচ্ছি গ নঙ্গের সমাধান। মনে আছে কি তোমাদের গ নঙ্গে কোন প্রশ্ন চেয়েছিল? শিক্ষার্থী বন্ধুরা, গ নঙ্গে চেয়েছিল যে প্রমাণ করো বিবরণী ছকের মাধ্যমে a = l + e। দেখো আমরা এখন গ নঙ্গের সমাধান করতে যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু ছকটি নিয়ে আলোচনা করে নিচ্ছি। তোমরা জানো সমীকরণের দুইটি পক্ষ, একটি হচ্ছে সম্পদ, অপরটি দায় ও মালিকানা সত্ত্ব, এবং সর্ব অবস্থায় সম্পদ এবং মালিকানা সত্ত্ব ও দায় সমান সমান হয়ে থাকে। তাই আমরা প্রথমে ছকটিকে দুই ভাগে ভাগ করেছি। এক পাশে সম্পদ অর্থাৎ a এবং আরেক পাশে দায় ও মালিকানা সত্ত্ব অর্থাৎ l + e। এবং আমরা প্রদত্ত উদ্দীপকের আলোকে সম্পদগুলোকে খুঁজে বের করেছি। আমরা দেখেছি যে এই উদ্দীপকে যে সমস্ত লেনদেন রয়েছে
সেখানে 4 ধরনের সম্পদ রয়েছে। সম্পদগুলো হচ্ছে নগদ, ব্যাংক জমা, দেনাদার, যন্ত্রপাতি। এবং দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে দায় রয়েছে 2টি, ঋণ ও পাওনাদার। আর মালিকানা সত্ত্বকে আমরা মূলধন দিয়ে প্রকাশ করেছি। এবং সর্বশেষ ঘরটি হচ্ছে মন্তব্য, অর্থাৎ আমরা যেই লেনদেনটি এখানে লিখব সেটি সম্পর্কে তথ্য সেখানে লিখতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা গ নঙ্গের সমাধান করছি। গতে কি চেয়েছিল? বিবরণী ছকের মাধ্যমে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ই। আমরা প্রমাণ করতে যাচ্ছি, প্রমাণ করা হলো যে এ সমান সমান এল প্লাস ই। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি লেনদেনের প্রশ্নকে উপরে দেখাবো এবং প্রশ্ন অনুসারে ধীরে ধীরে প্রত্যেকটি প্রশ্নের বা প্রত্যেকটি লেনদেনের আলাদা আলাদা কিভাবে সমীকরণকে প্রভাবিত করে সেটি বোঝাতে চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম লেনদেনটি ছিল যে মার্চ 1 মালিক নগদ 70,000 টাকা এবং ব্যাংক জমা 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এখানে 3টি পক্ষ জড়িত রয়েছে। পক্ষ 3টি হচ্ছে নগদান হিসাব, ব্যাংক জমা হিসাব এবং মূলধন হিসাব। তাহলে চলো আমরা এখন উক্ত লেনদেনটিকে কিভাবে দেখাবো ছকে। 2018 মার্চ 1 নগদের ঘরে 70,000 টাকা বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক জমা 60,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের কি হচ্ছে, এই 70,000 এবং 60,000 টাকাই মূলধন এবং সম্পদ উভয় পাশকে প্রভাবিত করেছে। অর্থাৎ সম্পদ পাশে নগদ বৃদ্ধি পেয়েছে 70,000, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে 60,000। অপরদিকে দায় ও মালিকানা সত্ত্বে 1,30,000 টাকা মূলধন বৃদ্ধি পেয়েছে। এবং আমরা মন্তব্যর ঘরে কি লিখেছি? মূলধন আনয়ন বাবদ আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাচ্ছি পরবর্তী লেনদেনটি। পরবর্তী লেনদেনের প্রশ্নে কি ছিল? পরবর্তী লেনদেনের প্রশ্নটি ছিল মার্চ 5 ধারের ক্রয় 10,000 টাকা। এখানে যে 2টি পক্ষ জড়িত রয়েছে সেগুলো হচ্ছে ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব এবং ক্রয় খরচ, যা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে থাকে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 তারিখের লেনদেনটিকে সমীকরণে কিভাবে প্রভাব ফেলে সেটি একটু দেখে নিচ্ছি। দেখো, মার্চ 5 পাওনাদারে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে ক্রয় বাবদ খরচ হওয়ায় মালিকানা সত্ত্বে 10,000 টাকা হ্রাস পেয়েছে। আমরা ব্র্যাকেট চিহ্নের মাধ্যমে বিয়োগকে প্রকাশ করেছি বা হ্রাস করাকে প্রকাশ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব মনোযোগের সাথে ভালোভাবে আমার ক্লাসটি উপভোগ করছো। চলো আমরা পরবর্তী লেনদেনটি সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পরবর্তী লেনদেনটি হচ্ছে মার্চ 10 ক্রয় ফেরত 1,000 টাকা। ক্রয় ফেরত করাতে কোন কোন পক্ষকে প্রভাবিত করবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে রয়েছে পাওনাদার এবং ক্রয় ফেরত, 2টি পক্ষ যা লেনদেনকে এইভাবে প্রভাবিত করে থাকে। অর্থাৎ পাওনাদার 1,000 টাকা হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? কারণ খরচ হ্রাস পেয়েছে। এই কারণে খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অপরদিকে খরচ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে মার্চ 12। লেনদেনটি কি? ধারে বিক্রয় 15,000 টাকা। এখানে কি কি পক্ষ জড়িত রয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে পক্ষ 2টি হয়েছে, দেনাদার হিসাব এবং বিক্রয় হিসাব। আমরা আমাদের ছকে ফিরে যাচ্ছি। দেখো এই লেনদেনটি কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে থাকে। মার্চ 12 দেনাদার 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় বাবদ আয় হওয়াতে মালিকানা সত্ত্ব 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আয়
বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন পরবর্তী লেনদেনটি কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আলোচনা করছি। মার্চ 15 ঋণ নেওয়া হলো 30,000 টাকা। শিক্ষার্থীরা একটু বলো তো, এখানে কোন কোন পক্ষ জড়িত রয়েছে? নিশ্চয়ই তোমরা পারছো, তাই না? এখানে পক্ষগুলো হচ্ছে নগদান হিসাব এবং ঋণ হিসাব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি সমীকরণের ছকে বা বিবরণী ছকে উক্ত লেনদেনটি কিভাবে প্রভাবিত হয়। মার্চ 15 নগদ টাকা 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ঋণ বৃদ্ধি পেয়েছে 30,000 টাকা। এক্ষেত্রে মন্তব্য লিখছি না, কারণ মন্তব্যের ঘরটি সাধারণত মালিকানা সত্ত্ব ঘরের জন্য অর্থাৎ মূলধনের ঘরের জন্য লেখা হয়ে থাকে। পরবর্তী লেনদেনটি হচ্ছে মার্চ 20 চেকে বাড়ি ভাড়া পরিশোধ। এখানে যে দুটি পক্ষ জড়িত রয়েছে সেগুলো হচ্ছে বাড়ি ভাড়া হিসাব এবং ব্যাংক হিসাব। আর বাড়ি ভাড়া হচ্ছে প্রতিষ্ঠানের খরচ, যা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে থাকে। তাহলে লেনদেনে কিভাবে প্রভাবিত হচ্ছে সমীকরণে দেখো। মার্চ 20 এখানে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে 4,000 টাকা, যেহেতু আমরা চেক দিয়ে দিয়েছি এ কারণে। অপরদিকে বাড়ি ভাড়া এক ধরনের খরচ, তাই মালিকানা সত্ত্বের পরিমাণ 4,000 টাকা হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেনটি হচ্ছে মার্চ 28 বিনিয়োগের সুদ প্রাপ্তি 2,000 টাকা। এখানে যে সকল পক্ষ জড়িত রয়েছে সেগুলো হচ্ছে নগদান হিসাব এবং প্রাপ্ত সুদ হিসাব। নগদান হিসাবের জন্য তো আমরা সম্পদ পাশে নগদের ঘর রেখেছি, আর প্রাপ্ত সুদ হচ্ছে আয়, যা মালিকানা সত্ত্ব বা মূলধনকে প্রভাবিত করে থাকে। তাহলে চলো এই লেনদেনটি কিভাবে প্রভাবিত করছে আমরা তা দেখে নিচ্ছি। মার্চ 28 নগদ 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং সুদ প্রাপ্তি বাবদ মালিকানা সত্ত্ব 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত সুদ হচ্ছে আয়, যা মন্তব্যের ঘরে লেখা হয়েছে আয়। পরবর্তী লেনদেনটি হচ্ছে দেখো, পরবর্তী লেনদেনটি হচ্ছে মার্চ 30 ধারে যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা। এখানে পক্ষ দুটি হচ্ছে, যেহেতু ধারে ক্রয় করা হয়েছে অবশ্যই পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। একটি পক্ষ হচ্ছে পাওনাদার হিসাব, আরেকটি পক্ষ হচ্ছে যন্ত্রপাতি হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রায়ই এটি ভুল করে থাকো। তোমরা কি করে থাকো? প্রায় সময় করে থাকো ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। সবসময় খেয়াল রাখবে, স্থায়ী সম্পত্তি ক্রয়ের সময় উক্ত সম্পত্তির নামে একটি পক্ষ হয়ে থাকে, কখনো ক্রয় হিসাবকে দেখানো যাবে না। তাহলে চলো আমরা উক্ত লেনদেনটি কিভাবে সমীকরণের ছককে প্রভাবিত করছে তা দেখে নিচ্ছি। মার্চ 30 যন্ত্রপাতি 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে পাওনাদার বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ কিভাবে লেনদেনকে প্রভাবিত করেছে তা ছকের মধ্যে দেখেছো। তোমরা চাইলে প্রতি তারিখেই উদ্বৃত্ত নির্ণয় করতে পারো, কিন্তু তোমাদের সুবিধার্থে একই ছকের মধ্যে পুরো অঙ্কটি প্রকাশ করার জন্য আমি একত্রিত অর্থাৎ সব শেষে একসাথে উদ্বৃত্ত নির্ণয় করছি। এবার দেখো আমরা প্রতিটি ঘরের উদ্বৃত্ত নির্ণয় করছি। প্রতিটি ঘর অর্থাৎ নগদের ঘরের উদ্বৃত্ত হচ্ছে 1,02,000 টাকা। কিভাবে 1,02,000 টাকা হলো? এই 70,000 যোগ 30,000 যোগ 2,000, 1,02,000 টাকা। ব্যাংকের জমার উদ্বৃত্ত হচ্ছে মাস শেষে 60,000 থেকে 4,000 বিয়োগ করেছি 56,000 টাকা। দেনাদারের উদ্বৃত্ত হচ্ছে 15,000 টাকা। যন্ত্রপাতির উদ্বৃত্ত 20,000 টাকা। এবার আমরা সমান সমান চিহ্ন দিচ্ছি। ঋণের উদ্বৃত্ত 30,000 টাকা। পাওনাদারের উদ্বৃত্ত একটু খেয়াল করো, 10,000 টাকা ছিল আমাদের 5 তারিখে, 10 তারিখে 1,000 টাকা কমে গেল
তাহলে কত হলো? ৯,০০০ টাকা। এবং সর্বশেষে ৯,০০০-এর সাথে এই ২০,০০০ টাকা যোগ করার ফলে আমাদের সর্বশেষ উদ্বৃত্ত হচ্ছে ২৯,০০০ টাকা। এবার আমরা যাচ্ছি মূলধন বা মালিকানা সত্ত্ব কি পরিমাণ প্রভাবিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু খ নং সমাধানে এই অংশটুকু তোমাদেরকে আগেই বুঝিয়েছিলাম কিভাবে ১,৩৪,০০০ টাকা মালিকানা সত্ত্ব হয়েছিল। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে মূলধন বা মালিকানা সত্ত্ব হচ্ছে ১,৩৪,০০০ টাকা। এখন আমরা কি করব দেখো, এখন আমরা উভয় পাশের সংখ্যাগুলোকে একসাথে যোগ করব, অর্থাৎ সমান সমানের এ পাশের সংখ্যাগুলো একসাথে যোগ হবে এবং সমান সমানের ডান পাশের গুলো একসাথে যোগ হবে। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট উদ্বৃত্ত হচ্ছে সম্পদ পাশে ১,৯৩,০০০ টাকা এবং দায় ও মালিকানা সত্ত্বেও ১,৯৩,০০০ টাকা। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি প্রমাণ করতে পেরেছি যে উভয় পাশ সমান? নিশ্চয়ই পেরেছি। আমাদের উভয় পাশেই আমরা দেখতে পাচ্ছি যে ১,৯৩,০০০ টাকা রয়েছে। তাহলে আমরা নিচে প্রমাণিত শব্দটিও লিখে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব মনোযোগের সাথে আজকের এই ক্লাসটি দেখেছো। বাসায় অবশ্যই অনুশীলন করবে। আমার ক্লাস প্রায় শেষের দিকে। প্রিয় শিক্ষার্থীরা সহ এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখেছেন এবং শুনেছেন, তাদের সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।